বোনের কথা শেষ হতেই রাশেদুল সাহেব ছেলের পানে তাকিয়ে শুধিয়ে উঠলেন। তা তোমার কি মত এ ব্যাপারে? তুমি বললেই এ ব্যাপারে আগাবো। রুদ্ধ কিছুটা নির্লিপ্ত স্বরে জবাব দিল। ছেলে ভালো হলে আমার তেমন কোনো সমস্যা নেই, তবে তা তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আগের বিষয়ে খোঁজখবর নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈশ্বর মতামত নিয়েছে তোমরা? ও রাজি থাকলে অলোকে। রাশেদুল সাহেব কিছু বলার পূর্বেই রুহানি বেগম জবাব দিলেন। ওকে আর কি জিজ্ঞাসা করব, মেয়ে মানুষ, বিয়ে তো একদিন দিতেই হবে। তুই বরং খোঁজ খবর নে, মনে হয় না কোনো খারাপ কিছু পাবি বলে। আমার কিন্তু ছেলেটাকে বেশ মনে ধরেছে, সব দিক থেকেই পারফেক্ট। রুদ্রর হাসি পেল ফুপির কথায়। উনি নেতা বা রাজনীতির সাথে জড়িত লোকেদের বিষয়ে জানেই বা কতটুকু, কে ভালো কে খারাপ সব যেন একটা মুখোশের আড়ালেই লুকিয়ে আর থাকে। শুধু স্ট্যাটাস আর উচ্চশিক্ষা দেখলেই হয় না। তবুও কথা না বাড়িয়ে ছোট্ট করে বলল। সেসব পরে দেখা যাবে, তবে সবার আগে ঈশানের মতামত প্রয়োজন। সেসব আমি দেখে নেব, ও নিশ্চয় রাজি হবে। তুই বরং ওনাদের সাথে কথা বলে সব ঠিকঠাক কর। তুই কিছুতে বাধা না দিলেই চলবে। কথার পিঠে ফুপির কথা শুনেও আর কোনো জবাব দিল না রুদ্ধ, যেন নীরব সম্মতি দিল। এতেই বোধ হয় খুশি হলেন রুহানি বেগম। ডাইনিংয়ে কাছাকাছি দাঁড়িয়ে থাকা ঈশানী স্পষ্ট শুনল মা আর ভাইয়ের কথা। এটা তো স্পষ্ট যে ভাইয়ের এই বিয়েতে খুব একটা অমত নেই, তবে তার মতামতকে গুরুত্ব দিতে চাইছে দেখে ইচ্ছে হলো দৌড়ে এসে বলতে, ভাইয়া, আমি বিয়ে করতে চাই না। কিন্তু মায়ের সামনে যাওয়ার সাহস হলো না। সে কি কারণ দেখাবে ভাইয়াকে? মা ঠিক ঘুরিয়ে নিবে। মনে মনে সিদ্ধান্ত নিল আগে সেই পাষাণ পুরুষটিকে খবর জানাবে, তারপর ভাইকে জানানোর কথা ভাববে। মেয়েটার মুখে ভেবেই আধার ভর করলো লোকটা নিশ্চয়ই তাকে প্রত্যাখ্যান করে দিবে। কি করবে তখন সে? অদ্রিজা চা বানানো শেষ হতেই ট্রেতে নিয়ে হল রুমের দিকে আসছিল। ঈশানীকে একাকী দাঁড়িয়ে থাকতে দেখে পদাচরণ স্থির করলো, ডেকে বলল, ঈশানী এখানে কি করছো? ভাবির ডাক শুনতেই অন্যমনস্ক ঈশানী কিঞ্চিত কেঁপে উঠল। ভাবির পানে তাকিয়ে আলতো হাসার চেষ্টা করে আওড়ালো, তেমন কিছু না ভাবি, এমনিতেই দাঁড়িয়েছিলাম। পাশ থেকে প্রিয়তা মজা করে বলে উঠল অদ্রিজার উদ্দেশ্যে, আরে তুই তো জানিসই না, কাল ননদিনীকে দেখতে আসছিল, হয়তো লুকিয়ে লুকিয়ে সবার আলোচনা শুনছিল, জানতে চাইছিল বিয়েটা কনফার্ম হচ্ছে কি না। এত সুন্দর পাত্র কেউ হাতছাড়া করতে চায়? ঠিক বলছি না বড় ননদিনী? ঈশানী নিজের অবস্থা কাউকে বোঝাতে সক্ষম হলো না। বোকা হেসে শুধালো, আমি আসছি ভাবি। বলেই মেয়েটা দৌড়ে গেল ওপরের দিকে। প্রিয়তা ওর যাওয়ার পানে তাকিয়ে হেসে ফেলল। মেয়েটা লজ্জা পেয়েছে ভেবে, তবে অদ্রিজা তীক্ষ্ণ চোখে তাকিয়ে মেয়েটার গমন দেখল। কেমন জানি মনে হলো মেয়েটা নিজেকে আড়াল করলো। বিয়ে নিয়ে সে মোটেও খুশি নয়। বেশি না ভেবে দীর্ঘশ্বাস ফেলে চা নিয়ে এগিয়ে গেল হলরুমের দিকে। গিয়ে সবাইকে চা দিয়ে বসে সবার সাথে গল্পে মেতে উঠতে ভুলেই গেল ঈশানীর কথাটুকু। মেঘমহলের সম্মুখে নিজের বাইকখানা থামিয়ে নেমে দাঁড়ালো নাসিম। বাইকের চাবিটা আঙুলের মাথায় নিয়ে নাচাতে নাচাতে এগিয়ে গেল মেঘমহলের সদর দরজার দিকে। মুখের কোণে স্বভাবস্বরূপ হাসি লেগে। ভাই আজ অফিসে যায়নি, তাই সব দায়িত্ব সে নিজেই পালন করেছে। এরপর ভাই ফোন করে বলল সন্ধ্যার পর যেন তার সাথে এসে দেখা করে যায়। কেন ডেকেছে কে জানে, তবে কথা রাখতেই ঠিক চলে এসেছে। সদর দরজা পেরোতেই হাতের চাবিখানা প্যান্টের পকেটে রেখে দিল। সম্মুখে দেখা পেল নূর বেগমের। হেসে ডেকে বলল, আসসালামু আলাইকুম আন্টি। নূর বেগমও হেসে জবাব দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম বাপ আমার। তোকে কতবার বলি এই আন্টি ডাক আমার মোটেও পছন্দ নয়। বাকিটুকু আর বললেন না। তবে নাসিম সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, তোমার দুটো ছেলে থাকতেও মা ডাকা শোনার এত লোভ কেন গো? লোভী মহিলা। তা তোমার বড় ছেলে কই? নিশ্চয়ই বউ নিয়ে রুমের রোমান্সে ব্যস্ত আছে। নূর বেগম হাসলেন। ছেলেটার মুখে নির্লজ্জ বুলি শুনে হাত দিয়ে থাপড় দেখালেন। রাগী ভাব দেখিয়ে বললেন, পাজি ছেলে কোথাকার। রুদ্ধ শুনলে তো খবর করতো আজ। আজ যেদিন বাপ হবি সেদিন বুঝবি সন্তানের মুখে মা বাপ ডাক শোনার জন্য কেন এত লোভ হয়। নাসিম শুনল, হাসলো, তবে জবাব দিল না। ত্রস্ত পায়ে এগিয়ে চলল ভাইয়ের রুমের দিকে। পথিমধ্যে হঠাৎ তার হাতের কবজিতেই টান অনুভব হলো। কিছু বুঝে ওঠার আগেই কেউ তাকে নিয়ে প্রবেশ করলো অন্য একটা রুমে। তার হাতটা ছেড়ে দিয়ে রুমটা আটকে দিল।
নাসিম তাকিয়ে দেখলো ঈশানী ব্যথিত দৃষ্টিতে তার পানি তাকিয়ে। নাসিমের মনটা কেমন করে উঠল, তবে রাগ দেখিয়ে আওড়ালো, মাথা খারাপ হয়ে গেছে আপনার? এভাবে কেউ টেনে আনে? আর দরজা আটকালেন কেন? কেউ দেখলে কি ভাববে? ঈশানী জবাব দিল না, কেবল এক দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটার পানে। তার চোখ দুটো ভরে উঠেছে। নাসিম বুঝলো না কিছুই, তবে এসব ভালো লাগলো না। তাছাড়া কেউ দেখে ফেললেই এই ভয় হলো। এগিয়ে গেল দরজার দিকে। ছেলেটাকে যেতে দেখে ঈশানী আকস্মাৎ ভারাক্রান্ত স্বরে বলে উঠল, আমাকে কাল দেখতে এসেছিল নাসিম ভাই। নাসিমের চলমান পা দুটো সেখানে স্থির হয়ে গেল। বুকের ধুকপুক শব্দটা হঠাৎই মাত্রাহীন বেড়ে গেল। মেয়েটাকে দেখতে আসবে তা তো জানাই ছিল, তাই বলে এত দ্রুত? নাসিমের হঠাৎ পানি তৃষ্ণা পেয়ে গেল। মনে হলো সে তপ্ত মরুভূমিতে দাঁড়িয়ে আছে। গলা শুকিয়ে চৌচির হলো। মেয়েটা তার বুকের তীব্র চলন বুঝে ফেলে তার আগেই গম্ভীর স্বরে বলল, তো এসব আমাকে কেন বলছেন? দেখতে এসেছে, এবার বিয়ে করে নিন। ঈশানীর মনে হলো তার বুকে কেউ ছুরি দিয়ে ফালাফালা করে দিল। নিষ্ঠুর লোকটার থেকে এর থেকে ভালো জবাব আর কী বা আশা করেছিল সে? তবে আজ আর কথা কাটাকাটি করতে ইচ্ছে হলো না। প্রচেষ্টা চালিয়ে যেতেই পুনরায় ধরার স্বরে বলল, এদিকে আপনার কিছুই এসেছে না নাসিম ভাই? আমার বিয়ে হলে আপনি খুশি? অন্তরে চলা রক্তক্ষরণ যদি মেয়েটা দেখত, তাহলে কি আর এমন প্রশ্ন করার সাহস করত মেয়েটা? আলতো হেসে ঈশানীর পানে ঘুরে তাকিয়ে ছোট্ট করে বলল, হ্যাঁ, আমি খুশি। যে এসেছিল সে নিশ্চয়ই আপনার জন্য পারফেক্ট। তাই বলছি বিয়ে করে নিন। ছলছল দৃষ্টিতে তাকিয়ে ঈশানী শুধালো, আপনি কি কিছুই বোঝেন না নাসিম ভাই? নাকি সব আমাকে কষ্ট দেওয়ার পায় তারা? মেয়েটার ওই দৃষ্টি নাসিমের অন্তর ভেদ করে গেল যেন। কি করবে এখন? নিরুপায় সে। এগিয়ে চোখের পানি মুছে দেওয়া পর্যন্ত অধিকার নেই তার। চাইলেই পারবে না। শান্ত স্বরেই জানতে চাইল, কি জানা বোঝার কথা বলছেন আপনি? আর হঠাৎ এভাবে আমাকে নিয়ে আসার বা কি মানে ঈশানী? যাই হোক, থাকুন আপনি, আসি আমি। বলেই নাসিম এগিয়ে যেতে নিল। পুনরায় তার পদচরণ থমকে দিতেই পেছন থেকে ভেসে এলো ক্রন্দনরত অভিমানী কণ্ঠস্বর, আমি আপনাকে ভালোবাসি নাসিম ভাই, এটা কি আপনি বোঝেন না? মেয়েটা এইভাবে নিজের মনের কথা ব্যক্ত করবে তা বোধহয় কল্পনাও করেনি নাসিম। পা দুটো শক্ত হয়ে সেখানে জমে রইল। হাত দুটো মুষ্টিমেয় করে নিল। নয়ন যুগল বুঝে নিল ছেলেটা। কি এক অসহ্যকর যন্ত্রণা হলো বক্ষ জুড়ে। এমন ভাগ্য কজনের আছে যে পছন্দের রমণীর থেকে ভালোবাসার কথা শুনতে পাচ্ছে, অথচ তাকে আপন করে নেওয়ার মতো ক্ষমতা নেই, ভাগ্য নেই। হৃৎপিণ্ডের দ্রুত চলনের সাথে কণ্ঠনালীটাও ক্রমাগত ওঠানামা করলো। কণ্ঠ ফুঁড়ে কোনো বাক্য বের হলো না। নাসিমকে থামতে দেখে ঈশানী এগিয়ে এলো। অশ্রুদানা অবিরাম গড়িয়ে পড়ল মেয়েটার কপোল বেয়ে। সম্মুখে দাঁড়িয়ে সেই একই অভিমান মিশ্রিত স্বরে বলে উঠল, জবাব দিন নাজিম ভাই, আপনি কি বোঝেন না এটা? আচ্ছা, এখন আমি বলে দিলাম আমার মনের কথা। এখন তো বুঝুন, আমি অন্য কোথাও বিয়ে করতে চাই না। ভাইয়াকে বলুন, যা কিছু করুন, কিন্তু এই বিয়েটা বন্ধ করুন। আমি আপনার বউ হতে চাই নাজিম ভাই। আমাকে আপনার বউ বানাবেন, বলুন না, প্লিজ বলুন। কথা শেষ হতে না হতেই নাসিমের মুখ নিঃসৃত ছোট্ট এক শব্দেই থমকে উঠল ঈশানী। বিস্ময়কর চাহনি নিক্ষেপ করে তাকিয়ে রইল। লোকটা এতটা পাষাণ কি করে হতে পারে? তার চোখে অশ্রু দেখেও লোকটার একটুও মায়া হলো না। ভালোবেসে থাকলে এতটুকু মায়া তো হতো। তাহলে কি লোকটা আর তার প্রতি কোনো অনুভূতি নেই? যা দেখায় তাই সত্যি, কিন্তু মন মানতে চাইল না। ছটপট করে উঠল মেয়েটা। বুকের ভেতর শূন্যতা জেঁকে ধরল। অশ্রু বিসর্জন দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে শুধালো, আপনি আমাকে ভালোবাসেন না নাজিম ভাই? বিয়ে না করেন, অন্তত সত্যিটা বলুন। মেয়েটার চোখে চোখ রাখার হিম্মত হলো না নাসিমের। কাপুরুষের মতো ঝরতে দিল মেয়েটার অশ্রু। এগিয়ে এসে সামান্য আস্থা পর্যন্ত দিল না, না দিল কোনো আশা। জোরে একটা শ্বাস নিয়ে নিজের মাঝে টেনে নিয়ে পুনরায় অনুভূতিহীন কণ্ঠস্বরে আওড়ালো, না, আমি আপনাকে ভালোবাসি না ঈশানী। ভালো হয় আপনি আমাকে ভুলে যান। যোগ্য কাউকে বিয়ে করে সংসার করুন, আছে। ভগ্ন ভারাক্রান্ত মেয়েটাকে স্তব্ধ করে রেখে দিয়ে পাশ কাটিয়ে এগিয়ে গেল নাসিম।
দরজা খুলে আশেপাশে তাকিয়ে পর্যন্ত দেখল না, আর না তো মেয়েটাকে দেখার সুযোগ দিল। তার চোখ দুটো এই মুহূর্তে লাল আভার মতো বর্ণ ধরতে শুরু করেছে। নিজের শূন্যতা, অস্থিরতা আড়াল করতে ভাইয়ের কক্ষের দিকে না গিয়ে ছেলেটা এগিয়ে গেল ছাদের দিকে। ঈশানী নিজের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিল। কান্নারাও যেন তার থমকে গেছে ছেলেটার এমন অনুভূতিহীন বাক্য শুনে। যাকে শেষ ভরসা মনে করেছিল, সেই তাকে ভেঙে টুকরো টুকরো করে রেখে দিয়ে চলে গেল। আহ, তার ভালোবাসা শুরুর আগেই শেষ করে দিয়ে চলে গেল ছেলেটা। তার ভালোবাসা এতই ঠুনকো বুঝি, এত কিছুর পরেও ছেলেটাকে ডেকে চিৎকার করে বলতে ইচ্ছে হলো, নাজিম ভাই একটুও ভালোবাসুন না। আচ্ছা, ভালোবাসতে হবে না, তবু আমাকে বিয়ে করে নিয়ে আপনার ঘরে একটুখানি জায়গা দিন, দিন না প্লিজ। জানে এই লোকটা চলে গেছে, তবুও তাকিয়ে দেখার ইচ্ছে হলো। আস্তে ধীরে ঘুরে দরজার পানে তাকাতেই থমকে উঠল মেয়েটা। ছেলেটার অস্তিত্ব নেই, তবে দরজার সম্মুখে কঠোর চোখে তাকিয়ে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে তার মা। এবারে অশান্ত হৃদয়টাকে রাজ্যের ভয় এসে জড়িয়ে নিল। কণ্ঠপুরে শব্দ বের হতে চাইল না, তবুও কম্পমান স্বরে উচ্চারণ করলো, আম্মু। ভীত সন্ত্রস্ত মেয়েটার কণ্ঠভেদ করে একটা মাত্রই শব্দ বের হলো। বুঝতে পারছে না মা কি কিছু শুনেছে, অমন করে তাকিয়ে আছেই বা কেন। ভুল করে ফেললো না তো কোনো? ছেলেটার সাথে কি হবে ভাবতেই রুহু কেঁপে উঠল। রুহানি বেগম গটগট পায়ে ভেতরে প্রবেশ করে মেয়ের সম্মুখে দাঁড়ালেন। হঠাৎই কোনো কথা ব্যতীত মেয়ের গালে সর্বশক্তি প্রয়োগ করে একটা থাপ্পড় বসালেন। থাপ্পড়টা এতই জোরে ছিল যে ঈশানীর মুখখানা অন্যদিকে ঘুরে গেল। জায়গা থেকে নড়ে উঠল মেয়েটা, গালটা যেন জ্বলে উঠেছে। ঈশানী এক হাতে গাল ঠেসে ধরে ধীরে ধীরে মায়ের পানে তাকালো বিস্ময় নিয়ে। মহিলা রাগে ফুঁসছেন। ঈশানীর অন্তরাত্মা কেঁপে উঠল মায়ের দৃষ্টি দেখে। মেয়েটাকে আরো কিছুটা ভীতগ্রস্ত করে তুলতেই থমথমে কণ্ঠে শুধালেন রুহানি বেগম, তাহলে এটাই কারণ বিয়ে না করতে চাওয়ার? আর লেখাপড়ার দোহাই দিচ্ছিলে? মা সব শুনেছে, বুঝতে বাকি নেই। আল্লাহ জানে এখন কি কি বলে আঘাত করে ছেলেটাকে। নিজে থেকে বেশি ছেলেটার জন্য চিন্তা হলো। চোখের পানি ছেড়ে দিয়ে অসহায় কণ্ঠে আওড়ালো, কারণ এটাই। তবে তুমি নিশ্চয়ই শুনেছ সে আমাকে ভালোবাসে না। প্লিজ আম্মু, তাকে কিচ্ছু বলো না, অপমান করে ছেলেটাকে কষ্ট দিও না, অনুরোধ করছি আম্মু প্লিজ। মেয়েকে ওই ছেলের জন্য অনুনয় করতে দেখে রুহানি বেগম আরো ক্ষেপে উঠলেন। সুযোগ পেতেই হিসিয়ে বললেন, ঠিক আছে, বলবো না কিছু। সত্য একটাই, আমাদের পছন্দ করা ছেলেকেই চুপচাপ বিয়ে করে নাও। ভুলে যাও ওই ছেলেকে। মা সুযোগে সদ্ব্যবহার করছে দেখে ঈশানী গলা ছেড়ে কেঁদে উঠল। হঠাৎ করে হাঁটু ভেঙে বসে পড়ল নিচে। আকুতি ভরা কণ্ঠে মিনতি জানালো, এমন করো না আম্মু, আমি ওই ছেলেকে ভীষণ ভালোবাসি। কি করে এত সহজে ভুলে যাব বলো? আমাকে আমাকে এই ছেলেটার সঙ্গে বিয়ে দাও না, ছেলেটার সাথে আমাকে দূরে করে দিও না প্লিজ আম্মু, একটা অনুরোধ রাখো আমার। এই মেয়ে যে ভালো করেই ফেসেছে তা বুঝতে আর বাকি নেই রুহানি বেগমের। কবে কবে ঘটল এসব, আর উনি বুঝতেই পারলেন না। আর এমন ছেলেকেই ভালোবাসলো যাকে তিনি কোনো দিনও মানবেন না। মেয়ের কান্নায় মন গললেন না ওনার। মেয়ের থেকে নিজের পা সরিয়ে নিয়ে পিছু ঘুরে ব্যস্ত পায়ে হাঁটতে শুরু করলেন। ঈশানী সেখানেই মুখ থুবড়ে পড়ল। ছেলেটাকে চেয়ে আবার ভুল করলো না তো? মা কোথায় যাচ্ছে বুঝতে পেরে দ্রুত হস্তে চোখের পানি মুছে নিয়ে উঠে দৌড় শুরু করলো মায়ের পেছনে। রুহানি বেগম এসে স্থির হলেন রুদ্ধর কক্ষে। অদ্রিজা বই নিয়ে পড়তে বসেছিল। রুদ্ধ বিছানায় হেলান দিয়ে বসে ল্যাপটপ হাতে কাজ করায় মতো। ছেলেটা অপেক্ষায় বোধহয় নাসিম আসার। এর মাঝেই কানে প্রবেশ করলো ফুপির কণ্ঠস্বরের ডাক, রুদ্র। রুদ্ধ অদ্রিজা দুজনেই একসাথে ফিরে তাকালো দরজার পানে। রুহানি বেগমকে রাগী মূর্তিতে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ অবাক হলেন দুজন। রুহানি বেগম পুনরায় বললেন, তুই কিন্তু কথা দিয়েছিলি বিয়েতে কোনো বাধা দিবি না, মনে আছে তো? রুদ্ধর কপাল কুঁচকে এলো। হঠাৎ এমন কথার মানে কি? আর সেই বা এমন কথা কখন বলল? ল্যাপটপটা রেখে দিয়ে শান্ত কণ্ঠেই বলার চেষ্টা করলো, তুমি কথার ভুল মিনিয়ে বের করছো ফুপি। আমি বলেছি ছেলে ভালো হলে আমার কোনো সমস্যা নেই, আর ঈশানীরও মত। এতটুকু বলতেই থেমে গেল রুদ্ধ। ঈশানী দৌড়ে এসে দাঁড়িয়েছে মায়ের পেছনে। আবারও অশ্রুতে ভিজে উঠেছে কপোলদয়। কান্নারত বোনকে দেখে রুদ্ধ চিন্তিত হয়ে
দ্রুত বিছানা থেকে নেমে বোনের দিকে এগিয়ে গেল। এই তো একটু আগেও সব ঠিক ছিল, এর মাঝে কি এমন ঘটলো যে ফুপি এমন রেগে আছে আর বোনটা কাঁদছে? রুদ্ধ বোনের কাছে যাওয়ার আগেই পথ রোধ করে দাঁড়ালেন রুহানি বেগম। কঠোর কণ্ঠে আওড়ালেন, আমি এত কিছু বুঝি না রুদ্র। তুই বলেছিলি বিয়েতে বাধা দিবি না, তার মানে তোকে এটা মানতেই হবে। আমি যত দ্রুত সম্ভব ওই ছেলের সঙ্গেই ঈশানীর বিয়ে দিতে চাই। খারাপ কিছু ঘটেছে বুঝতেই অদ্রিজার মুখটায় চিন্তা এসে ভর করলো। উদ্গ্রীব হয়ে তাকিয়ে রইল কি হয়েছে তা জানা আর বোঝার জন্য। রুদ্ধ চিন্তার চেয়ে বেশি বিরক্ত হলো ফুপির এভাবে পথ রোধ করে দাঁড়ানোর জন্য। আর তখন থেকে কি এক কথা বলে চলেছে, বাধা দেওয়ার প্রশ্ন আসছেই বা কেন? কিছুটা বিরক্তি নিয়েই আওড়ালো রুদ্ধ, এত ব্যস্ততার কিছু নেই ফুপি, বলেছি তো আগে চেনা জানা হোক। এই ছেলের সাথে বিয়ে দিতে হবে, এই ছেলের সাথে বিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই। প্রয়োজনে এর থেকে ভালো ছেলে খুঁজে এনে দেবো ঈশ্বর জন্য। এত তাড়াহুড়ো কেন করছো? রুহানি বেগম রুদ্ধর পানেও রাগী দৃষ্টিতে তাকালেন। ওনার হঠাৎই মনে হলো রুদ্ধও সব জানে, তাই রাগোত্তস্বরে কটাক্ষ করে বলে উঠলেন, কেমন ভালো ছেলে এনে দিবি শুনি? নিশ্চয়ই ওই এতিম ঘর ছাড়া ছেলেটার হাতে আমার মেয়েটাকে তুলে দিবি। রুদ্ধর এবার আশ্চর্যের সীমা রইল না। কার কথা বলছে ফুপি? আর এমন কথার মানে কি? ছেলেটাকে এতিম বলায় ঈশানী ফুপিয়ে উঠে মাকে বাধা দিয়ে বলতে চাইল, প্লিজ আম্মু চুপ করে যাও, এমন করে বলো না। রুদ্ধ বাধা মানতেই চাইল না। কিছু ভাবতেই হঠাৎ চিত্ত চঞ্চল হয়ে উঠল। ফুপির পানে তাকিয়ে উৎকণ্ঠা নিয়ে শুধালো, তুমি কার কথা বলছো ফুপি? স্পষ্ট করে বলো তো, কি বলতে চাইছো? সত্যিটা জানার পর ভাই কি করবে বুঝতে না পেরে ঈশানী সুর ধরে কান্না আরম্ভ করে দিল। অদ্রিজা উৎকণ্ঠিত হয়ে ননদের দিকে এগিয়ে যেতে নিতেই রুদ্ধ হাত দেখিয়ে থামতে বলল। অদ্রিজা অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। রুদ্ধ ফুপির পানে তাকালো জবাবের আশায়। রুহানি বেগম রাগত্ব স্বরে উচ্চারণ করলেন, কেন, কিছু জানিস না তুই? ছেলেটা তো সর্বদা তোর সাথেই থাকে, তাহলে জানতে পারিসনি কখন আমার মেয়েটাকে ফাঁসিয়েছে? বল, জানিস না? জানিস না ওই এতিম নাসিমের প্রেমে তোর বোন উষ্টা খেয়ে পড়েছে? রুদ্ধর মাথার উপর যেন একটা বাজ পড়ল। অদ্রিজা অবাক হতেও ভুলে গেল এমন এক কথা শুনে। রুদ্ধর অবাকের তাড়নায় অষ্টপুট আলগা হয়ে এলো। অনুস্বার স্বরে বিড়বিড় করে উচ্চারণ করলো। নাসিম? রুদ্ধ কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে আশ্চর্য দৃষ্টি মেলে তাকিয়ে রইল নিজের অভিজ্ঞতার উপর। সন্দেহ হলো যে মানুষের চোখ দেখে মনের কথা বুঝে ফেলে, সে কিনা নিজের ছোট ভাইকে বুঝতে ব্যর্থ হলো, যে কিনা প্রতিটা মুহূর্ত তার সঙ্গী হয়ে থাকে। কবে থেকে এসবের শুরু যে সে কিছুই বুঝলো না। নিজেকে আড়াল করে রাখতে কিভাবে সম্ভব হলো ছেলেটা? কই, তার সামনে তো কখনো কিছু পড়েনি। দুই একবার দুটোকে ঝগড়া করতে দেখেছে, সে তো সেই ছোটবেলা থেকেই চলে আসছে দুজনের ঝগড়া। তাহলে কি এই ঝগড়ার মাঝে লুকিয়ে ছিল সব কিছু? রুদ্ধ ক্রন্দনরত বোনের পানে বিস্ময় নিয়ে তাকিয়ে শান্ত স্বরে শুধালো। ভালোবাসিস তুই নাসিমকে? ঈশানী ভয় পেল ভাইয়ের এত শান্ত কণ্ঠস্বর শ্রবণ করে। চিন্তারা ভিড় করলো মন কুটিরে, তবুও সায় জানিয়ে সত্যটাই উচ্চারণ করলো। আর নাসিম? ঈশানীর চোখ উঁচিয়ে ভাইয়ের পানে তাকানোর সাহস হলো না। আর জবাব? সে কি জবাব দিবে? লোকটা তো মাত্রই বলে গেল তাকে ভালোবাসে না। তবুও মন কেন মানতে চাইছে না? কেন মনে হয় ছেলেটাও তাকে ভালোবাসে? আবার মনে অন্য ভাবনা উদয় হলো। ভাইও রেগে যাবে না ছেলেটার ওপর? রাগ করে কাছ থেকে বের করে দিবে না তো? তার জন্য এসব ঘটলে সে কি করে মেনে নিবে সব কিছু? কান্নার দমকে হেঁচকি উঠে গেল মেয়েটার। ব্যথিত স্বরে ছোট্ট করে ভাইয়ের উদ্দেশ্যে জবাব দিল। জানি না ভাইয়া। ছোট্ট একটা জবাব পেয়েও ভাবুক দেখালো রুদ্ধকে। নিজের মতো কিসব ভাবনা চিন্তায় মত্ত হলো। অদ্রিজা তখনও বিস্ময় নিয়ে খুঁটির মতো দাঁড়িয়ে। সবকিছু তার কাছেও কেমন অবাস্তব মনে হচ্ছে। মেয়েটাও সবকিছু ভেবে কেমন চিন্তিত হয়ে আছে। এসবের মাঝে কেবল রুহানি বেগমই নির্লিপ্ত চিত্তে দাঁড়িয়ে আছে। রুদ্রর ভাবনার মাঝে রুহানি বেগম তেজি স্বরে বলে উঠলেন, শোন রুদ্র, তুই জানিস বা না জানিস তাতে কিচ্ছু যায় আসে না। কে কাকে ভালোবাসে সেসব আমার দেখার বিষয় নয়। তবে একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমি কোনোদিনও এক এতিম বংশ পরিচয়হীন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না।
ছেলেটাকে এতিম বলায় রুদ্ধর যেন বাঁধল, রাগ এসে জড়ো হলো মনে। বাকি সব পাশে ফেলে ফুপির উদ্দেশ্যে কাটকাট স্বরে বলল, ওকে তুমি এতিম বলা বন্ধ করো। ভুলে যেও না, ও আমার ভাই। আব্বু দত্তক নিয়েছিল ওকে। এসব অহৈতুক কথা বাদ দিয়ে মাথা ঠান্ডা করো প্লিজ। রুহানি বেগম তেচরা হেসে কটাক্ষ করে বলে উঠলেন, শোন রুদ্র, রাস্তা থেকে কাউকে তুলে এনে নিজের বলেই সে নিজের হয়ে যায় না। এতিম সর্বদা এতেমই থাকে। ও কেবলমাত্র এ বাড়ির আশ্রিতা আর কাজের লোক। রুদ্ধ চোয়াল শক্ত হয়ে উঠল, হাত দুটো মুষ্টি মেয় করে নিল। ঈশানীর সহ্য হলো না, মায়ের উদ্দেশ্যে করুণ স্বরে বলল, বারবার থেকে এতিম আশ্রিতা বলে হেও করো না আম্মু। তুমিও তো এই বাড়িতেই থাকো। মানুষকে এত ছোট চোখে দেখে নিজেকে এত নিচে নামিয়ে দিও না আম্মু। ছেলেটাকে রেহাই দাও। রুহানি বেগম কঠোর চাহনি নিক্ষেপ করলেন মেয়ের পানে, খ্যাপা স্বরে বলে উঠলেন, ভুল কি বলেছি? হ্যাঁ, ছেলেটা এতিম, এটা কি মিথ্যা? কান খুলে শুনে রাখ, এই সম্পর্ক আমি কোনো দিন মানব না। যার মা বাবার ঠিক নেই, বংশ পরিচয় নেই, কোনো জাতের কোনো ধর্মের ঠিক নেই, তার হাতে নিজের মেয়েকে তুলে আমি কোনো দিনই দেব না। কে বলতে পারে ও ছেলে কোনো পাপের অংশ ছিল তাই ওর মা ফেলে রেখে গিয়েছিল? নিশ্চয় মা একটা নষ্টা। অনেক বলেছো ফুপি, মুখ এবার বন্ধ রাখো, তাহলে আমি ভুলে যাব তুমি আমার ফুপি। রুদ্ধর হঠাৎ ধমকে কেঁপে উঠল সেখানে উপস্থিত 3 রমণী। রুহানি বেগম এতে খানিকটা দমলেন। ঈশানী হাউমাউ করে কেঁদে উঠল এবার। ছেলেটা অনাথ হতে পারে, কিন্তু এ বাড়ির কেউ কখনো ছেলেটাকে এত নিচু চোখে দেখেনি। আজ তার জন্য তার মা ছেলেটাকে আর ভাবতে পারল না। পুনরায় নিচে বসে মায়ের পা দুটো জড়িয়ে ধরে করুণ কণ্ঠে মিনতি করে আওড়ালো, আর বলো না আম্মু, আমার একটা ভুলের শাস্তি স্বরূপ ছেলেটাকে এভাবে বলো না। তুমি যেভাবে বললে আমি সেখানে বিয়ে করে নেব, তবুও রহম করো। ছেলেটা শুনতে পেলে মরে যাবে আম্মু। বাঁচতে দাও ছেলেটাকে। কান্নার ধমকে মেয়েটা আর কিছু বলার অবস্থায় নেই যেন। রোধ বোনের আহাজারি দেখেও এগিয়ে গেল না। অদ্রিজা তার পানে করুণ চোখে তাকিয়ে তবুও বউকে এক পা আগাতে দিল না। কেবল বোনের পানে শক্ত চোখে তাকিয়ে জোরে জোরে কটা শ্বাস নিল। শান্ত কণ্ঠে আদেশ দিল। নিজের রুমে যাই এসো। ঈশানী শুনল না ভাইয়ের কথা। মায়ের পা ছেড়ে ভাইয়ের পানে তাকিয়ে হাত জোর করে আকুতি ভরা কণ্ঠে আওড়ালো, প্লিজ ভাইয়া, ছেলেটাকে তোমরা কিছু বলো না। সব আমার ভুল। তোমরা যেখানে বলবে আমি বিয়ে করে নেব, তবু নাচিম ভাইয়াকে ভুল বোঝো না। আমার জন্য কেন শাস্তি দিও না? তোকে নিজের রুমে যেতে বলেছি, এসো। কথার মাঝে ভাইয়ের গম্ভীর স্বরে ধমক খেতেই থেমে গেল ঈশানী। টলে উঠল নিজের জায়গা থেকে। ভাইয়ের পানে তাকিয়ে রক্ত জবান নেয় চোখ দুটি দেখে কথা বলার সাহস হারিয়ে ফেলল মেয়েটা। কাপা কাপা বদন নিয়ে উঠে দাঁড়ালো। ভগ্ন পায়ে ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল। দরজা পেরিয়ে এক পা আসতেই থমকে দাঁড়িয়ে গেল। বড্ড আফসোস হলো, এতটা অসহায় কখনো অনুভব হয়নি। চিৎকার করলে আল্লাহর দরবারে অভিযোগ জানাতে ইচ্ছে হলো, হে আল্লাহ, এমন পরিস্থিতির সম্মুখীন কেন দাঁড় করালেন ছেলেটাকে? মনে মনে অভিযোগ জানালেও মুখে অস্পষ্ট স্বরে উচ্চারণ করল। নাচিম ভাই। সম্মুখে দণ্ডায়মান নাসিমের ঠোঁটের কোণে ব্যথাযুক্ত হাসি লেপ্টে। চোখ দুটিতে অব্যক্ত কষ্টটা যেন জড়ো হয়ে আছে। কেমন লালিত হয়ে আছে চোখ দুটো। মনে হয় এখনই বর্ষণ শুরু হবে সেখান থেকে। মেয়ে হলে বোধহয় তেমনই হতো। নাসিম বোধহয় এক পলক তাকিয়ে দেখল মেয়েটার পানে। বাম গালটায় যেন রক্ত জমাট হয়ে আছে। এত কিছুর পর আর বুঝতে বাকি নেই মেয়েটাকে তার মা মেরেছে। চোখ দুটো সিক্ত হয়ে আছে। নাসিমের আর তাকিয়ে থাকার সাধ্য হলো না ওই মুখ আর চোখের দিকে। মাথা নিচু করে নিয়ে ভারী ভারী কদম ফেলে চলে গেল। ঈশানী তাকিয়ে দেখল ছেলেটা করিডর পেরিয়ে ব্যস্ত পায়ে সিঁড়ি দিয়ে নামছে। এরপর আর দেখার সৌভাগ্য হলো না। অপরাধ বোধ, হতাশা, অসহায়ত্ব সব এসে মেয়েটাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে রেখে দিল। চোখের বাত তো সে কখন ভেঙেছে। ছেলেটাকে পিছু ডাকারও হিম্মত হলো না। এত কিছুর পর কোন মুখে ডাকবে? বুক ফেটে কেবল একটাই আর্তনাদ বেরিয়ে এলো, হে আল্লাহ, এমন দিন কেন দেখাইলা? রুহানি বেগম সম্মুখে দাঁড়ানো ছেলের পানে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন। ছেলেটার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করলেন না। মেয়ের এত কিছু বলে যাওয়ার পরেও কোনো হেলদোল দেখা গেল না ওনার মাঝে। পুনরায় গম্ভীর স্বরে বলে উঠলেন, নিজের মেয়ের ভালোর জন্য যদি এতটুকু নিচে নামতে হয় তাহলে তাতে আমি রাজি।
তুই যদি কোনোভাবে এই বিয়েতে বাধা দিতে চাস কিংবা ভুল করেও ওই ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেওয়ার মতো মন স্থির করে থাকিস, তাহলে এখনই বলে দে, আমি ওদের নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আমি ওর মা, তাই আমার সম্পূর্ণ অধিকার আছে ওকে কোথায় বিয়ে দিব নাকি দিব না সেই সিদ্ধান্ত নেওয়ার। আমার কথা মাথায় রাখিস, বাকিটা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিস। কথাগুলো আওড়িয়ে চলে গেলেন রুহানি বেগম। একবার বোঝার চেষ্টা করলেন না ছেলেটাকে কিসের মাঝে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন তিনি। অদ্রিজা অসহায় চাহনিতে তাকালো স্বামীর পানে। স্বামীর অব্যক্ত ধ্বনি যেন বেশ বুঝল, যদিও ছেলেটার মুখাবয়ব দেখে কিছুই বোঝার জো নেই। তবে লাল আভায় চেয়ে থাকা চোখ দুটো যেন অনেক কিছু বলে দিচ্ছে। অদ্রিজার ভয়ও হলো, আবার চিন্তাও। ত্রস্ত পায়ে এগিয়ে এলো স্বামীর নিকট, অশান্ত মন নিয়ে শুধালো, আপনি ঠিক আছেন তো রুদ্র? রুদ্ধ বউয়ের পানেও তাকিয়ে দেখল না, কেমন শক্ত খুঁটির ন্যায় নিজ জায়গায় স্থির। তবে কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো কয়েকটা শব্দের মিশ্রণের এক বাক্য, ঈশানের কাছে যাও। সে তো যাবেই, কিন্তু স্বামীর জন্য কেমন চিন্তা হলো। সে এই কয়দিনেই বেশ বুঝেছে নাসিম ছেলেটা এই লোকটার জন্য কি। একটা হাত বাড়িয়ে স্বামীর গালে ছোঁয়াতে নিল, মুখে কিছু উচ্চারণ করবে। রুদ্ধ পুনরায় ভারী কি স্বরে আদেশ দিল, কি বলেছি কানে যায় না? যেতে বলেছে। ঈশ্বর কাছে যাও আর ওকে বোঝাও। অদ্রিজা হাতখানা গুটিয়ে নিল, আর সাহস হলো না কথা বাড়ানোর। উল্টো ঘুরে ব্যতিব্যস্ত পায়ে বেরিয়ে গেল। খুব বুঝলো এতক্ষণ বোনকে সহানুভূতি না দেখালেও এখন বোনের জন্য মনটা পুড়ছে, হয়তো ভয় পাচ্ছে বোন কোনো অঘটন ঘটায় এই ভেবে। অদ্রিজা চলে গেল। রুদ্ধ তখনও খুঁটির ন্যায় দণ্ডায়মান, চোখ দুটো যেন সময়ের সাথে আগ্নেয় লাভার রূপ ধারণ করলো। হাত মুষ্টি আরো শক্ত করে নিল, শিরা উপশিরাগুলো শরীরের মাংস ভেদ করে বেরিয়ে এলো। নিশ্চয়ই অদ্রিজা থাকলে স্বামীর এই রূপ দেখলে ভয়ে আতঙ্কে মূর্ছা যেত। অদ্রিজা ব্যস্ততম পায়ে এগিয়ে গেল বড় ননদের রুমের দিকে। কাছাকাছি আসতেই কানে প্রবেশ করলো মেয়েটার কান্নার চিৎকার। বুকটা কেঁপে উঠল অদ্রিজার। পায়ের চলন দ্রুত করে দরজা পর্যন্ত আসতেই দেখলো দরজা ভেতর থেকে লক করা। উৎকণ্ঠিত হয়ে উঠল অদ্রিজার চিত্ত। দরজায় করাঘাত করতে করতে ডেকে উঠল, ঈশানী শুনছো? দরজাটা খোলো বোন আমার, আমাকে আসতে দাও ইস্যু, দরজা খোলো। রায়ার রুমটা ঈশানীর রুমের পাশেই। মেয়েটাও নিজের রুম থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে দাঁড়ালো আপুর রুমের সম্মুখে। ভেতর থেকে বোনের কান্না আর বাইরে থেকে ভাবিকে ডাকতে দেখে ছোট মেয়েটা উদ্গ্রীব হয়ে উঠল। ভাবির সাথে সাথে নিজেও দৌড়ে জোরে গলা ছেড়ে ডেকে উঠল, এই আপু, কি হয়েছে তোমার? দরজা খোলো, খাঞ্চো কেন এভাবে? ও আপু, একবার দরজাটা খোলো না গো। দুজনের ডাকাডাকির শব্দে কান্নার স্বর খানিকটা ধিমি হয়ে এলো। এতেও দুজনের চিন্তা কমলো না। এর মাঝেই ঈশানী এসে দরজাটা খুলে দিল। ফোলা ফোলা চোখ দুটো মেলে তাকালো ভাবি আর বোনের পানে। বোনকে দরজা খুলতে দেখলেই রায়া ঝাঁপিয়ে পড়ল বোনের বুকের ওপর। চিন্তিত কণ্ঠে শুধালো, এমন করে কাঁদছিলে কেন আপু? কি হয়েছে তোমার? কষ্ট হচ্ছে? বলো আমাকে। বোনের প্রশ্ন শুনে ঈশানীর চেপে রাখা কান্নাটা আবারও বেরিয়ে এলো। কিছু বলার মতো অবস্থা রইল না মেয়েটার। অদ্রিজা এসে আগলে নিল ননদকে। ভাবিকে পেয়ে ঈশানী পাগলের মতো আওড়াতে শুরু করলো, ও ভাবি, ভাইয়াকে বলো না আমার জন্য ছেলেটাকে যেন ভুল না বোঝে। বিশ্বাস করো, সে কোনোদিন আমার সাথে তেমন ব্যবহার করেনি, না তো এগিয়ে এসেছে। আমি তো জানিও না সে আমাকে ভালোবাসে কিনা। অদ্রিজা ননদকে চুপ করাতে পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা স্বরূপ বলে উঠল, চুপ করো ঈশানী, তোমার ভাইয়া তাকে ভীষণ ভালোবাসে, এত সহজে ভুল বুঝবে না, তুমি চিন্তা করো না। ঈশানী ভেজা চোখ নিয়ে করুণ দৃষ্টি মেলে তাকালো ভাবির পানে। আহত কণ্ঠে আওড়ালো, ও ভাবি, নাজিম ভাই যে মায়ের বলে সব কথাগুলো শুনেছে। নিশ্চয়ই ছেলেটার কষ্ট হচ্ছে। ভাইয়াকে একটু বলো না কল করে খোঁজ নিতে। যদি তার কিছু হয় আমি সহ্য করতে পারবো না। কাছে না গিয়ে দেখুক, অন্তত একটু খোঁজ নিতে বলো। বিশ্বাস করো, আমি আর বলবো না তাকে বিয়ে করার কথা, কিন্তু আমি একটু ভালো থাকতে দাও, তাকে একটু ভালো থাকতে দাও তোমরা। অদ্রিজা বুঝল না ননদকে আর কিভাবে সান্ত্বনা দিবে। মেয়েটা কবে কবে ছেলেটাকে এত ভালোবেসে ফেললো। কখনো তো এমন কিছুই দেখেনি দুটোর মাঝে। আর না তো এই মাসে তাকে কিছু বলেছে মেয়েটা। মেয়েটার কান্নায় তার বুক ভার হয়ে গেল। রায়া তো বোনের কান্না দেখে কেঁদেই ফেললো।
সে বুঝেছিল তার আপুটা নাসিম ভাইকে পছন্দ করে, কিন্তু এত ভালোবাসে কিংবা কখনো ছেলেটার জন্য এতটা পাগলামি করবে তা কখনো ভাবেনি। বোনকে ভরসা দিয়ে রোদ বয়ে আসা কণ্ঠে আওড়ালো, ও আপু, চুপ করো প্লিজ। নাসিম ভাই এমন ছিলেন না, কষ্ট পেলেও খারাপ কিছু ঘটাবে না। এত চিন্তা করো না, ভাইয়াও ভুল বুঝবে না, দেখে নিও। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়াকে বলবো তোমাকে যেন নাসিম ভাইয়ের সাথে বিয়ে দেয়। তবুও চুপ করো আপু, দেখো তোমার কান্না দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। বলতে বলতে মেয়েটাও কেঁদে ফুপিয়ে উঠল। বোনের কান্না দেখে ঈশানের কান্নার মাত্রা খানিকটা কমালো। অদ্রিজা ননদকে ধরে নিয়ে বসিয়ে দিল বিছানার ওপর। নিজে এক পাশে বসে আগলে নিল রায়ার উদ্দেশ্যে ছোট্ট করে আদেশ দিল, মেঘ নিচে যাও, আর আম্মুকে বলো আপুর জন্য খাবার আর পানি দিতে। আমি আছি এখানে। রায়ার হাতের পৃষ্ঠে চোখের পানি মুছে আদেশ পালন করতে ছুটে গেল নিচে খাবার আনতে। অদ্রিজা অনবরত মেয়েটার মাথায় আর পিঠে হাত বুলিয়ে বিভিন্ন সান্ত্বনা বাণী আওড়াতে শুরু করলো। ঈশানী চুপচাপ ভাবির কাঁধে মাথা ঠেকিয়ে বসে রইল। মুখে তো বলে দিল ছেলেটাকে আর চাইবে না, কিন্তু মনকে কি করে বুঝাবে সে? তার যে বুকটা ঝলসে যাচ্ছে। কি জানে ছেলেটা এখন কি করছে, কেমন আছে। তাকে সামলানোর জন্য তো সবাই ছুটে আসবে, কিন্তু ছেলেটা, সে যে বড্ড একা, কেউ নেই তার। কষ্টে মরে পড়ে থাকলেও কেউ যাবে না খোঁজ নিতে। কেন আল্লাহ ছেলেটার কপালে এতটা কষ্ট লিখে রেখেছিল? ব্যস্ত পায়ে সিঁড়ি বেয়ে নামতেই পুনরায় নূর বেগমের সম্মুখে পড়ল ছেলেটা। তৎক্ষণাৎ নিজের চোখ আড়াল করে নিল, বাক্যহীন এড়িয়ে চলে যেতে চাইল পাশ কাটিয়ে। এই তো কিছুক্ষণ আগে এলো, আর এর মাঝেই ছেলেটা চলে যাচ্ছে। কেমন যেন অন্যরকম মনে হলো নূর বেগমের। পিছু ডেকে শুধিয়ে উঠলেন, ওই, তুই এত দ্রুত কই যাচ্ছিস রে? অন্তত খেয়ে যা। না তো দাঁড়িয়ে থাকার ইচ্ছে হলো, না তো ঘুরে দাঁড়িয়ে কথা বলার সাহস হলো। পদাচরণ না থামিয়ে যেতে যেতে কেবল উচ্চারণ করলো, খিদেরা আর জীবিত নেই আন্টি, পেট ভরে গেছে অলরেডি। সর্বদা প্রাণবন্ত স্বরে কথা বলা ছেলেটার স্বর কেমন অন্যরকম মনে হলো নূর বেগমের নিকট। বুকের ভিতর কেমন করে উঠল, ডেকে কিছু শুধাবে সে সৌভাগ্যটুকুও আর হলো না। তার আগেই চোখের আড়াল হয়ে গেল ছেলেটা। নাসিম বাইরে এসে নিচের বাইকটাতে চড়ে বসলো। বাইক স্টার্ট দিয়ে ঘুরিয়ে তীব্র গতিতে ছুটে চলল উদ্দেশ্যহীন। মনে হয় এই গণ্ডি পেরোনোর বড্ড তাড়া ছেলেটার মাঝে। বাইকের গতিবেগ বোধ হয় 100-র বেশি ছাড়িয়ে গেল। ঢাকার জ্যামকে পায়ে মারিয়ে এক একটা গাড়িকে পিছু ফেলে এগিয়ে চলল। একে বেঁকে এমনভাবে পথ চলতে লাগলো মনে হলো এই বুঝি অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা লেগেই সব শেষ হয়ে গেল। ছেলেটার মাঝে নিজের প্রাণ বাঁচানোর তাগিদটুকু আর নেই। গাড়ি এসে স্থির করলো নিজের ফ্ল্যাটের সামনে। নিজের মাঝে জোরে জোরে কতগুলো শ্বাস টেনে নিল। তারপর বাইক থেকে নেমে এগিয়ে গেল নিজের ফ্ল্যাটের ভেতর। পাশ থেকে ডেকে কেউ হয়তো তাকে কিছু শুধালো, তবে সেসব শুনেও শুনল না নাসিম। ব্যস্ত পায়ে প্রবেশ করলো ভেতরে, দরজাটা ধাক্কা মেরে বন্ধ করে দিল। এখন যেন পা আর চলতে চাইল না। ধীর কদমে হেঁটে গিয়ে সোফায় নিজের ভর ছেড়ে দিল। নিচের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। নিজেকে কিছুটা সামলিয়ে নিয়ে পুনরায় ফিরে এসেছিল ভাইয়ের রুমের দিকে। দরজা থেকে কয়েক কদম দূরে থাকতেই কানে প্রবেশ করেছিল রুহানি বেগমের উচ্চস্বরে বলা কথাগুলো। তখন আর পা বাড়িয়ে নিকটে যাওয়ার ইচ্ছে বা সাহস কোনোটাই হয়নি। হয়তো তখনই ফিরে আসতো, তবে মনে হয়তো সুপ্ত বাসনা জেগেছিল। মেয়েটা আর ভাই কি জবাব দেয় তা শোনার জন্য। তবে মেয়েটা তার জন্য এইভাবে হাত জোর করে মিনতি করবে তা ভাবেনি কখনো। নিজেকে কেমন কাপুরুষ মনে হলো এই ক্ষণে। একটা মেয়ে তাকে ভালোবাসার কথা জানালো, তার জন্য মা ভাইয়ের পায়ে পড়ে গেল, আর সে কি করলো? মেয়েটার মন ভেঙে দিয়ে কাপুরুষের ন্যায় পালিয়ে এলো। একটা বার সাহস হলো না ভাইয়ের সম্মুখীন হওয়ার, পারলো না একটা বার মেয়েটার মায়ের সামনে গিয়ে বলতে, আমি ওকে ভালোবাসি, দিয়ে দিন না ভিক্ষে স্বরূপ আপনার মেয়েটাকে। নিজের ব্যর্থতা, অপারগতা ছেলেটাকে যন্ত্রণায় আচ্ছন্ন করে রাখলো। গিয়ে চাইলেই কি পেয়েছে তো মেয়েটাকে? তার মা তো স্পষ্ট ভাষায় বলে দিল তার মতো এতিম বংশ পরিচয়হীন ছেলের কাছে মেয়েটাকে দিবে না। তাকে একটা নষ্টা ছেলে পর্যন্ত বলতে বাধলো না। আর কিছু ভাবতে পারলো না নাসিম। মেয়েদের মতো কেঁদে বুক ভাসাতে পারলো না। নিজের কষ্টটুকু রাগের প্রতিরূপ হয়ে বেরিয়ে এলো।
বসা থেকে উঠে হাতের কাছে যা পেল তাই ছুঁড়ে ফেলে দিল। তেমন কিছুই নেই ফ্ল্যাটে, তবে যা ছিল তাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে রইল এখানে সেখানে। এভাবে কি কষ্ট দূরীভূত করা সম্ভব? নাজিম শশব্যস্ত পায়ে এগিয়ে গেল কিচেনের দিকে। ফ্রিজ খুলতেই দেখতে পেল দুটো ওয়াইনের বোতল রাখা। দুটোই সাথে নিয়ে নিজের রুমে ফেরত এলো। এগিয়ে গেল ব্যালকনিতে। ব্যালকনির কিনারে পা ঝুলিয়ে বসে ওয়াইন ঢেলে ঢকঢক করে খানিকটা গলাধঃকরণ করে নিল। এতেও বুকের পাশে অসহ্য ব্যথাটুকু লাঘব হলো না। কি করলে মনে খানিকটা শান্তি মিলবে? পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা জ্বালিয়ে ঠোঁটের মাঝে চেপে ধরলো। বিষাক্ত ধোঁয়াটুকু ছেড়ে দিল হাওয়ার মাঝে। এতেও যেন যন্ত্রণা প্রশমিত হওয়ার নাম নিল না। হাসল নাসিম। রোজ ওয়াইনের নেশায় আর সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় নিজের দুঃখ লাঘব করতে করতে ভেবেছিল আজও পারবে এই কষ্টের হাত থেকে রেহাই পেতে। কিন্তু হলো না তেমনটা। সে জানে হাজার চেষ্টা করেও আজ আর এই কষ্ট থেকে পরিত্রাণ পাবে না সে। হয়তো টুসের মতো করে একটু একটু করে তার ভেতরটা জ্বালিয়ে ভস্ম করে রেখে দিবে। নাসিম কখনো নিজের পরিবার নিয়ে ভাবে না। জানতেও ইচ্ছে হয় না কে বা কারা তার জন্মদাতা পিতামাতা। তার কাছে একটাই পরিবার। মুখে না বললেও রাশেদুল কাদের আর নূর বেগমকেই নিজের মা বাবা মনে করেন। তবে ওই যে কথায় আছে না, রক্তের টান বলেও একটা কথা থাকে। কখনো কখনো মন খারাপের সময় হঠাৎ করেই মনে প্রশ্ন জাগে, কে দিয়েছিল তার মতো হতভাগাকে জন্ম? কি এমন কারণ ছিল যে জন্মের পরেই তাকে ফেলে রেখেছিল কোনো এক আস্থা কুঁড়ে? আজও মাথার ওপর ঝুলে থাকা জলজলে চারটা পানি তাকিয়ে প্রশ্ন করতে ইচ্ছে হলো। তুমি তো ওই দুই আকাশ থেকে সবই দেখতে পাও, তাহলে তুমি কি জানো আমি কার ঐশ্বর্যাত? কেন তারা জন্ম দিয়ে আমাকে নিজেদের কাছে আগলে রাখেনি? মনের প্রশ্ন মনের মাঝে জমা রয়। তার অপেক্ষা, না বলা হাহাকার, অব্যক্ত কষ্টটুকু কেউ বুঝে না। কেউ জানতেও চায় না কেমন আছে সে। তারও কি কষ্ট হয়? সবাই হয়তো মনে করে ছেলেদের কষ্ট পেতে নেই। সবাই হয়তো ভাবে তার হাসির আড়ালে কোনো কষ্টের আজ জমা নেই। হা, কি জীবন তার! না পেল জন্মদানকারী মা বাবার ভালোবাসা, আর ভাগ্যের ফেরে না পেল সেই নারীকে নিজের করে, যার দ্বারা প্রথম ভালোবাসার মতো সুন্দর অনুভূতির স্বাদ পেয়েছিল। তখন বোধ হয় তার বয়স 5 কিংবা 6। একটা অনাথ আশ্রমে পার হতো তার জীবন। বুঝতে পারার পর থেকে সেখানে নিজের অস্তিত্ব পেয়েছে সে। সেখানে সব বাচ্চারা খেলাধুলা হাসি মজায় মেতে থাকলেও সে থাকতো একাকী নীরবে বসে। হয়তো সেই বয়স থেকেই একাকিত্বকে বরণ করে নিয়েছিল, কিংবা খুব করে চাইতো কেউ আসুক আর তাকে আগলে নিক। একদিন সত্যিই এলো সেই দিন। মা বাবা নামক ব্যক্তিদের সাক্ষাৎ না পেলেও বড় ভাই রূপে আবির্ভাব হয়েছিল রুদ্ধর। তখন বোধহয় ছেলেটার বয়স 15-র কোটায়। বাবার সাথে কোনো কারণে গিয়েছিল সেই অনাথ আশ্রমে। সব বাচ্চাদের ভিড়ে রুদ্ধের চোখ সেদিন আটকে ছিল সেই একাকী অনাথ ছেলেটার ওপর। সে জানে না কেন। তবে সেদিন রুদ্ধ তার বাবাকে বলে তাকে নিজের সাথে নিয়ে এসেছিল। রাশেদুল সাহেব তাকে দত্তকে নিয়েছিলেন। আর সেদিন থেকেই রুদ্ধ হয়ে উঠল তার বড় ভাই। আর সে রাশেদুল সাহেবের ছোট পুত্র। মেঘমহলে কেটেছে অনেকগুলো বছর। সেখান থেকেই পড়াশোনা করা, বড় হয়ে ওঠা। রুদ্ধর ভালোবাসা পেত বিধায় রোনাকের সাথে কত মন কষাকষি। ছেলেটা পছন্দই ছিল না যে তার ভাই অন্য কাউকে ভাই ভেবে এত ভালোবাসা দিচ্ছে। তবে দিন শেষে সেও মিশে গেছে তার সাথে। সে যখন ও বাড়িতে আসে তখন রায়া সদ্য জন্ম নিয়েছিল। 2 মাসের বাচ্চা ছিল। মেয়েটা তো জানতই না যে সে তার নিজের ভাই নয়। তবে তার একটাই ভুল ছিল, সে চেয়েও কখনো পারেনি ওই মানুষ দুটোকে মা বাবা বলে ডাকতে। শুরুতে অস্বস্তি হতো, পরে সেটা অভ্যাসে পরিণত হয়ে গেল। ঈশানীরা মেঘমহলে শুরুতে থাকতো না, আসা যাওয়া হতো। মেয়েটার বাবা মারা যাওয়ার পরেই থাকতে শুরু করেছে। তখন থেকে মেঘমহল তাদের স্থায়ী ঠিকানা হয়েছিল। তার জন্য ছোট থেকেই চেনা মেয়েটা। সর্বোচ্চ 3.5 বছরের গ্যাপ তাদের মাঝে। একসাথেই বেড়ে ওঠা খানিকটা। ছোট থেকেই তাদের মাঝে চলতো ঝগড়াটা। তবে ছোটবেলাটা ছিল অন্যরকম। ঝগড়া শেষে নিচে গিয়ে মেয়েটার সাথে ভাব করে নিত। নিজে স্কুল থেকে ফেরার সময় মেয়েটার জন্য চকলেট নিয়ে ফিরতো। শুধু সে নয়, রায়া বড় হলে ওর জন্যও কিছু না কিছু নিয়ে ফিরতো।
সময়ের সাথে সাথে দুজনেই বড় হতে শুরু করলো। তাদের মাঝে সেই ঝগড়াটুকু আর কোনোদিন শেষ হলো না। বড় হওয়ার সাথে সাথে নাসিম বাস্তবতা বুঝতে শুরু করলো, সেই সাথে ধীরে ধীরে নিজেদের অনুভূতিও বুঝতে পারলো। অনেক চেষ্টা করেও পারেনি নিজের মনকে আটকে রাখতে। একটা সময় ঠিকই নিজেকে হারালো মেয়েটার মাঝে। আর তবে থেকেই শুরু হলো নিজের অনুভূতিকে লুকিয়ে রাখার লড়াই। শুরু করলো মেয়েটাকে উপেক্ষা করা। শত চেষ্টা চালালো নিজেদের মাঝে দূরত্ব বাড়ানোর, তবে কি হলো শেষ পর্যন্ত? সেই তো মেয়েটাও শেষ পর্যন্ত তার মাঝেই হারালো। এটা হওয়া কি খুব জরুরি ছিল? যদি মেয়েটা তাকে ভালোবেসে না ফেলতো তাহলে আজ মেয়েটা চোখের পানির কারণ হতে হতো না তাকে। মেয়েটাকে সচক্ষে কষ্ট পেতে দেখতে হতো না। মেয়েটার কষ্ট যে তার কাছে নিজের এতিম হওয়ার চেয়েও বেশি কষ্টদায়ক। ভালোবাসা কেন এমন? যারা ভাগ্যে থাকে না তাদের প্রতি কেন হয় ভালোবাসা? আর যদি হয়ও তাহলে মানুষ কেন এত যোগ্যতা খোঁজে? কেন জাত পাত খোঁজে? আর এইসব কিছুই যদি ভালোবাসাকে নিজের করে পাওয়ার কারণ হয়, তাহলে আল্লাহ কেন তাকে নিজের পরিবার দিল না? কেন এমন করে তার জন্ম হলো? কেন দিন শেষে শুনতে হয় সে কোনো পাপের ফল? নাসিমের নসিব হলো না কষ্টগুলো কারোর সাথে ভাগ করে নিতে। কেউ এগিয়ে এসে তাকে একটাবার বুকে আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল না। শুরুতেও সে একাই ছিল, আজও সে একা। কেবল সঙ্গী হলো দামি ওয়াইনের বোতল দুটি আর প্যাকেট ভরা সিগারেট। রাত গভীর হলো, সেই সাথে বুকের ব্যথার তীব্রতা বাড়ল। ওয়াইনের বোতল দুটো খালি হলো, প্যাকেট ভর্তি সিগারেটের ধোঁয়া মিশে রইল বাতাসের সাথে। তার ঘ্রাণ যেন থেকে থেকে নাকে এসে ধাক্কা দিল। তবে সেসবে ধ্যান কোথায় ছেলেটার? সে তো এখন সেখানেই ফ্লোরের ওপর শুয়ে আকাশের পানে তাকিয়ে শত অভিযোগ জানাতে ব্যস্ত নিজ মনে। একাকিত্বকে মেনে নিয়ে সেভাবেই পড়ে রইল ছেলেটা। যখন নেশা ছেলেটাকে পুরোপুরি কাবু করে নিল, সেইখানে কষ্টগুলো দলা পাকিয়ে কান্নার রূপ ধরে বাম চোখের কার্নিশ ঘেঁষে বেয়ে গড়িয়ে পড়ল। ছেলেটার চোখ একসময় বন্ধ হয়ে এলো, নিজের অজান্তেই বিড়বিড় করে আওড়ালো, যার সাক্ষী হয়ে রইল কেবল রাতের নির্মল বাতাস, খোলা আসমান আর তার বুকে ঝুলে থাকা পূর্ণ ঝলমলে চাঁদটা। আমি এতটাই অযোগ্য যে নিজের ভালোবাসাটুকুও প্রকাশ করার সাধ্য নাই, নিজের করে চাওয়ার মতো ক্ষমতা নেই। আপনি অন্যের হয়ে যান, জীবনের সবটুকু খুশি এসে চাঁদের ন্যায় জড়িয়ে নিক আপনাকে। তবে এই পরম সত্যটুকু আমার মাঝে নিহত থাকুক। সবশেষে আমি আপনাকে সীমাহীন ভালোবাসি ঈশানী, আপনার কল্পনার চেয়েও বেশি ভালোবাসি। যতটা আপনি বাসেন তার থেকেও শতগুণ বেশি ভালোবাসি আপনাকে। সকালে সূর্যের কিরণে প্রখর রেশ যখন চোখে মুখের ওপর এসে পড়ল, তখনই নিবু নিবু চোখ মেলে তাকালো নাসিম। উঠে বসে চোখ ডলে আশেপাশে তাকালো। ভালো করে তাকাতেই বুঝলো এখনো সেই ব্যালকনিতেই পড়ে আছে সে। পাশে সেই বোতল দুটো পড়ে আছে, সাথে অসংখ্য সিগারেটের পুড়ে যাওয়া অর্ধেক অংশ। নাসিম আড়ামোড়া ভেঙে উঠে দাঁড়ালো। মাথাটা কেমন ভার ভার লাগছে। নেশার ঘোর যেন এখনো ভালো করে কাটেনি। হেলতে দুলতে রুমে এসে আগে এগিয়ে গেল কিচেনের দিকে। হ্যাংওভার কাটাতে আগে একটা লেবুর শরবত বানিয়ে খেয়ে নিল। কিছুটা ভালো রাখতে রুমে ফিরে এলো। ঘড়ির পানে তাকিয়ে দেখলো 9টা বাজতে চলেছে। আজ আর পার্টি অফিসে যাওয়ার তাড়া দেখা গেল না ছেলেটার মাঝে। ফোনটা খুঁজে বের করতেই দেখলো তা বন্ধ হয়ে এক কোনায় পড়ে আছে। তা চার্জে বসিয়ে দেখলো একদম ঠিক হয়ে আছে। রাতে যেমন নিজ হাতে সব এলোমেলো করে তুলেছিল, ঠিক তেমন করেই এখন নিজ হাতেই সব জায়গা পরিষ্কার করে তুললো। তারপর গোসল শেষ করে একেবারে ফ্রেশ হয়ে এলো। এতক্ষণে কিছুটা ভালো লাগলো, ক্ষুধা অনুভব হলো না, তাই রান্নার কথা চিন্তাতেও আনলো না। একটা ঢিলাঢালা শার্ট গায়ে জড়িয়ে নিল। বুকের সামনের বোতাম দুটো খোলা পড়ে হাতাটা কোনোই পর্যন্ত গুটিয়ে রাখা। চুলগুলো আঁচড়ানোর প্রয়োজন মনে করলো না। কেমন ছন্নছাড়ার মতো বাইকের চাবিটা নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে নিচে এসে বাইকে চেপে পড়লো। বাইক স্টার্ট দিয়ে ছুটে চললো কোনো অজানা গন্তব্যের উদ্দেশ্যে। গাড়িটা আজ পার্টি অফিসের পরিবর্তে এসে থামলো একটা অনাথ আশ্রমের সম্মুখে। বাইকে বসে থাকতেই ভালো করে তাকিয়ে দেখলো সে পুরনো বাসস্থানখানা। এখন আর এতিমখানাটা পুরনো নেই, অনেক পরিবর্তন এসেছে। তার শৈশবের সময় এটা ছিল ছোট্টখাট্ট টিনের তৈরি।
এখন তা ইট পাথরে পরিণত হয়েছে। শৈশবের দিনগুলো যেন তার চোখের সামনে ভেসে উঠল। কতগুলো বাচ্চা খেলে বেড়াচ্ছে, তাদের মাঝে যেন নিজেকে খুঁজে পেল। সে একা নয়, তার মতো হতভাগা এ জগৎ সংসারে আরো আছে। ভাবতেই হাসলো ছেলেটা, হাসির সাথে ঝরে পড়ল নিজের মাঝে চেপে থাকা ক্লেশটুকু। বাইক থেকে নেমে ভদ্র ছেলের মতো এগিয়ে গেল ভেতরের দিকে। জানে না কি খুঁজতে এসেছে এখানে, কিন্তু কেন জানি চলে এসেছে এখানে। হয়তো মনে সুপ্ত আশা, যদি ভুল করেও একদিন শিকড়ের ঠিকানা পেয়ে যায় তো। নাসিম এগিয়ে গেল এখানে থাকা তত্ত্বাবধায়কের রুমের দিকে। দরজায় নক করতেই ভেতর থেকে অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করলো সে। গিয়ে বসতেই বয়স্ক লোকটা চোখ তুলে তাকালেন। লোকটা চোখে মুখে বার্ধক্যের ছাপ, চোখে একখানা চশমা ঝোলানো। অনেকদিন থেকেই এখানে ওনার রাজত্ব। লোকটা চশমার ফাঁক গলিয়ে নাসিমকেই দেখার চেষ্টা করলেন। চিনলেন বোধহয়। ঠোঁট প্রসারিত করে আওড়ালেন, আরে নাসিমা বুঝে, কেমন আছো বাজান? কতদিন পর আসলো এখানে? নাসিম এখানে আসে মাঝে মাঝে, তবে খুব কম। কখনো কিছু জানতে ইচ্ছে হয়নি, শুধু শৈশব যেখানে কেটেছে সেখানটায় দেখতে আসা হতো। আজ আর ছেলেটার মুখে হাসি নেই, তবে দুঃখও প্রকাশ পেল না। লোকটার উদ্দেশ্যে নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, কেমন আছি জানি না চাচা, তবে আপনি চাইলে আমাকে কিছুটা খুশি করে দিতে পারেন। লোকটা খানিকটা বিস্ময় নিয়ে তাকালেন, ছোট করে শুধালেন, তা কিভাবে? আমাকে এখানে কে রেখে গেছিল চাচা? আপনি জানেন কোন নারীর পেট থেকে আমার জন্ম হয়েছিল, আমি কোন ধর্মের? এতগুলো বছর বাদে এই প্রথম নাসিমের এমন প্রশ্ন। বোধহয় ভীষণ রকম চমকালেন তিনি। কিছুটা ভরকালেন বটে। চশমাটা ঠিকঠাক করে এদিক ওদিক তাকিয়ে জবাব দিলেন, এতদিন পর এসব জানার ইচ্ছে কেন হলো? তাছাড়া তোমাকে বলেছিলাম তো, তোমাকে খুব ছোটবেলায় কুড়িয়ে পেয়েছিলাম। নাসিম এক পেশে হাসলো, ভালো করে কক্ষটা পরিলক্ষিত করলো। হঠাৎ করে শান্ত স্বরে বলে উঠল, আজ ভীষণ রাগ হচ্ছে জানেন চাচা, মনে হচ্ছে সব ভেঙে গুঁড়িয়ে দেই। আপনি জানেন আমার পালক বাপ একজন সাবেক এমপি, তার ছেলে মানে আমার ভাই বর্তমানে এমপি। তো আমি যদি এই ছোট এতিমখানাটা ভেঙে গুঁড়িয়ে দেই, তো আমার ভাই সে তার ভাইকে ঠিক বাঁচিয়ে নেবে, কিন্তু বাচ্চাগুলো বোধহয় থাকার মতো স্বাদ হারাবে। ভীষণ বাজে হবে না ব্যাপারটা? সত্যি কি কিছু জানেন না চাচা? লোকটা বোধহয় ভয় পেলেন, আশ্চর্যও হলেন। আজ এক অন্য নাসিমকে দেখে পরক্ষণে তিনিও হাসলেন, হয়তো একটু হলেও বুঝলেন। জবাব স্বরূপ আওড়াতে শুরু করলেন, জানি না এত বছর বাদে এসব কেন জানার ইচ্ছে হলো তোমার। তবে সত্যি এটাই আমি জানি না তুমি কোন নারীর গর্ভ থেকে জন্ম নিয়েছেন। এটাও জানি না তুমি কোন পরিবারের, কোন কারণে তোমার মতো এক নিষ্পাপ শিশুকে এখানে রেখে গিয়েছিল তাও জানি না। তবে এটুকু জানি তুমি এক মুসলিম পরিবারের সন্তান ছেলে। এটা কিভাবে জানেন? মানে শিওর কিভাবে হচ্ছেন যে আমি মুসলিম? লোকটা কিছু মনে করার চেষ্টা করলেন বোধহয়। তাকালেন নাসিমের মুখের পানে, ছোট্ট করে ধীরে ধীরে আওড়ালেন, এক বয়স্ক লোক এসেছিল তোমাকে এখানে রাখতে। তোমার বয়স বোধহয় তখন। একদিন লোকটা কোনো কারণ বলেনি, কেবল কটা টাকা দিয়ে বলেছিল তোমাকে দেখে রাখতে, আর ভুল করে যেন ওনাকে না খোঁজে। আমাদের প্রয়োজন পড়েনি লোকটাকে খোঁজার। আমাদের কাজেই তো তোমার মতো দুর্ভাগা বাচ্চাদের মানুষ করা। তিনি নিজেই বলেছিলেন তুমি মুসলিম ঘরের সন্তান, এমনকি তোমার নামটা পর্যন্ত তিনি রেখেছিলেন। কিন্তু আমি ওনার নাম পর্যন্ত জানি না। দেখে মনে হয়েছিল কোনো বড় ঘরের লোক হবে। নাসিমের মুখভঙ্গি নির্লিপ্ত দেখে কিছুই বোঝার জো নেই। তবে ছেলেটা বোধহয় বড্ড হাসি পেল। লোকটা তাকে একটা নাম দিয়ে গেল, অথচ একটা পরিচয় দিল না। যদি সে সবার জন্য এতই অপ্রয়োজনীয় ছিল, তাহলে জন্মের আগে মেরে দিত। তাহলে থাকতো না এত অভিযোগ, থাকতো না এত না পাওয়ার হাহাকার। নাসিম একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। লোকটার উদ্দেশ্যে ছোট করে বলল, আজ আসি চাচা, ভালো থাকবেন। বেঁচে থাকলে আবার কখনো দেখা হবে। লোকটা করুণ চোখে তাকিয়ে রইলেন নাসিমের যাওয়ার পানে। নাসিম পুনরায় বাইকে চেপে ছুটে গেল পার্টি অফিসের উদ্দেশ্যে। লুকিং গ্লাসে তাকিয়ে দেখলো চোখ মুখ ঠিক লাগছে কিনা। সেদিক তাকিয়ে থেকে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলল। পরক্ষণে বাইকের গতি বাড়িয়ে সাই সাই বেগে ছুটে এসে স্থির হলো রুদ্ধর অফিসের সামনে। ঠিক জানে ভাই এতক্ষণে অফিসে চলে এসেছে। সামনে যাকে পেল তার সাথেই হাসি মুখে কথা বলল। কেউ জানতেই পারলো না ছেলেটা কাল কত দুঃসহ একটা রাত পার করেছে।
এখন তার মনের ভেতর কি চলছে। নাসিম এসে রুদ্ধর কক্ষর সামনে দাঁড়ালো। বুকটা বোধহয় কাঁপলো, ভাই কি বলবে না বলবে ভেবে। তবে প্রস্তুতি নিল জবাব দেওয়ার, তৈরি হয়ে নিল ভাইয়ের মুখোমুখি হওয়ার। তবে ভেতরে আসার পর হলো সব ভিন্ন। ভাবনা মতো কিছুই ঘটতে দেখা গেল না। রুদ্ধ নিজের আসনে বসে কিছু কাজ করতে ব্যস্ত ছিল। কারো আসার শব্দ পেয়ে কেবল চোখ উঁচিয়ে তাকিয়ে দেখলো ছোট ভাই এসেছে। পুনরায় কাজে মনোযোগী হলো। নাসিম এগিয়ে গিয়ে এটা ওটা করতে শুরু করলো। অস্বস্তি হলো, মনটা ছটফট করে উঠল। ভাই কেন তাকে কিছু জিজ্ঞেস করছে না? অত চুপচাপ কেন? সহ্য হলো না এই নির্লিপ্ততা। নিজেই আগ বাড়িয়ে সাফাই গাইতে বলার চেষ্টা করলো। আসলে আমি একটা কাজে গিয়েছিলাম, তাই আসতে দেরি। আমি কোনো এক্সকিউজ শুনতে চাইনি। ইটস ওকে। কথার মাঝেই শান্ত স্বরে বলে উঠল রুদ্ধ। নাসিম এবার আবারও ছটপটিয়ে উঠল। সূক্ষ্ম ঢোক গিলে ডেকে উঠল। ভাইয়া। রুদ্ধর কাগজ ধরা হাতখানা যেন শক্ত হয়ে উঠল। শান্ত চোখে তাকালো ভাইয়ের পানে। সেই শান্ত স্বরে বলল, কিছু বলবি? বললে দ্রুত বল। নাসিম যেন বলার মতো কিছুই খুঁজে পেল না। ভাইয়ের এই শান্ত স্বভাব তার পছন্দ নয়। সে মানুষটার ছায়াসঙ্গী, বেশ বুঝে মানুষটার কোন স্বভাবের নিচে কোন রহস্য লুকিয়ে আছে। নাসিমের গলা শুকিয়ে কাঠ হলো। আমতা আমতা শুরু করলো ছেলেটা। রুদ্ধ তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করলো ভাইকে, নিজেই উচ্চারণ করলো। আমি বলি? নাসিম বিস্ময় নিয়ে তাকালো। অনুমতি দেওয়ার শব্দ খুঁজে পেল না। রুদ্ধ প্রয়োজন মনে করলো না অনুমতি। নিজের মতো বরফ শীতল কণ্ঠে আওড়ালো, সকাল সকাল নিজের পরিবার খুঁজতে বেরিয়েছিল, কারণ আজ তোর মনে হয়েছিল তুই অনাথ, তোর কোনো পরিচয় নেই, তাই না? এটাই কারণ দেরিতে আসার, তাই তো? প্রশ্ন করলো। কিন্তু নাসিমের মাথা নত হয়ে গেল। কি জবাব দিবে এটা কোনো অপরাধ নয়, কিন্তু ভাই হয়তো কষ্ট পেয়েছে। রুদ্ধ এবারেও জবাবের আশা করলো না। আগের মতোই একই কণ্ঠে আওড়াতে শুরু করলো, তোকে যখন সে ছোটবেলায় নিয়ে এসেছিলাম, তোকে বলেছিলাম আমি তোর বড় ভাই। আজ থেকে তুই আমার ছোট ভাই। আমার বাপকে দেখিয়ে বলেছিলাম এই লোকটা আজ থেকে তোর বাবা, আর আমার মাটাও তোর মা। তুই তাদের কখনো মা বাবা মনে করিস নে, সেটা তোর সিদ্ধান্ত ছিল, আমি মেনে নিয়েছি। তোকে রনককে কখনো আলাদা করে দেখিনি। বলেছি যখন যা প্রয়োজন চেয়ে নেবে, তবুও কখনো আবদার করিস নে, আমি মেনে নিয়েছি। যখন মনে হয়েছে এটা তোর প্রয়োজন, আমি হাজির করেছি তোর সামনে। বড় হয়েছিস, বলেছি চাকরি করতে, তুই চেয়েছিস আমার সাথে থাকতে, আমি মেনে নিয়েছি। মেঘমহলে থাকতে বলেছি, রাজি হসনি। আলাদা ফ্ল্যাট চেয়েছিস, দিয়েছি। যখন যা ইচ্ছে করেছি সব মেনে নিয়েছে, কখনো বাধা দেইনি, তাই আজও দেব না। হয়তো আমার মা বাবা তাদের দায়িত্ব ঠিক করে পূরণ করতে পারেনি, তাই আজ নিজে পরিবার খোঁজার চেষ্টা করেছিস। হয়তো আমি তোর বড় ভাই হয়ে উঠতে পারিনি, তাই কখনো কিছু আবদার করিস নি। অস্বস্তিতে ভুগেছিস, এত কিছু পরও নিজেকে এতিম ভেবে চলেছিস। চল ওকে, কোনো দোষ দিচ্ছি না তোকে। এমন নয় যে আমি তো কাপন ভেবেছি দেখে তোকে আমার কাপন ভাবতে হবে। নাসিমের শরীর ভেঙে আসতে চাইলো। ভেবেছিল ভাই বেশি কথা বলবে, হয়তো জিজ্ঞেস করবে তার বোনকে ভালোবাসে কিনা, তার বোনের দিকে নজর দেওয়ার খাতিরে ভুল বুঝবে। কিন্তু ভাই তোকে অভিযোগ জানাচ্ছে, সে কি বড্ড ভুল করে ফেলেছে, কষ্ট দিয়ে ফেলেছে ভাইকে। অস্থির হয়ে তাকালো ভাইয়ের দিকে, কিন্তু ছেলেটা ততক্ষণে আবার কাজে মন বসিয়েছে, যেন এখানে আর কেউ নেই, কিছু হয়নি, সব একেবারেই শান্ত। নাসিমের কিছু বলতে ইচ্ছে হলো, রুদ্ধ বোধ হয় তা বুঝলো। নিজের কাজে মনোযোগী থেকে আওড়ালো, সব শোনা বা বোঝার দিন শেষ হয়েছে। কিছু শুনতে চাই না আর, না তো বলতে চাই। চুপচাপ কাজে ফোকাস কর। কাজ করতে ইচ্ছে না হলে বেরিয়ে যেতে পারিস। নাসিম হতাশ শ্বাস ফেললো। না তো কিছু বলার সাহস হলো, আর এই মুহূর্তে কিছু বললে ভাই তার বুঝবেই না। অবশ্য বোঝানোর মতো কিছু বাকিও নেই যেন। অশান্ত মন নিয়ে টুকটাক কাজ করতে শুরু করলো। রুদ্ধ হাতের কাজটুকু শেষ করে উঠে দাঁড়ালো। ঘড়িতে সময় দেখে ফোনটা পকেটে ভরে ছোট্ট করে শুধালো, জাহিদের ব্যাপারে যে ইনফরমেশন কালেক্ট করতে বলেছিলাম, তা করেছিস? নাসিম তাকালো না ভাইয়ের দিকে। এই কয়দিনে ব্যস্ত থাকায় কাজটা করে উঠতে পারেনি। কণ্ঠটা কেঁপে কেঁপে উঠতে চাইলো, তবুও কণ্ঠ ভেদ করে উচ্চারণ করলো, সরি ভাইয়া, আজকের মধ্যে করে দেব। রুদ্ধ কোথাও তাকিয়ে দেখলো না, এগিয়ে গেল দরজার দিকে। মুখে বলে গেল, প্রয়োজন নেই আর। ঈশানের বিয়ে ঠিক হয়ে গেছে এই শুক্রবারে, বাকিটা আমরাই দেখে নেব। কথাটুকু শেষ করেই বেরিয়ে চলে গেল গটগট পায়ে। ফেলে গেল অস্থির অশান্ত ভাইটাকে। নাসিমের বুক কাঁপলো, হিসাব কষতে শুরু করলো।
আজ বুধবার, শুক্রবার বিয়ে, মানে মাঝে একটা দিন বাকি। মেয়েটার এরপর থেকে পুরোপুরি অন্য কারো হয়ে যাবে। আর সে দেখবে মেয়েটা ভালো আছে। দাঁড়িয়ে থাকার মতো হাঁটুতে শক্তি খুঁজে পেল না, বসে পড়ল সেখানটায়। হাসলো নাসিম ভাই, অভিমান করলো। মেয়েটাও শেষ পর্যন্ত অন্য কারোর হয়ে যাচ্ছে চিরদিনের মতো। আর সব শেষে সে কি পেল? জীবনের খাতায় কেবলই শূন্য দিয়ে পরিপূর্ণ রইল। আহ, কি জীবন! একটা রাতের বদলেই যেন পুরো বাড়িটার রং পাল্টে গেছে। বিয়ে বিয়ে আমেজ লেগেছে সম্পূর্ণ বাড়ি জুড়ে। সকাল থেকে বিকেল হতে না হতেই মানুষের আনাগোনা বাড়তে শুরু করেছে। তবে বেশিরভাগই বাড়ি সাজানোর লোক। সকাল হতেই বাড়ি সাজানো শুরু হয়েছে। কাল দুপুরের মাঝে সব কমপ্লিট করতে হবে। সন্ধ্যার পরেই হলুদ, সাথে মেহেন্দি অনুষ্ঠান। রুহানি বেগম এই অল্প সময়ের মাঝে সব আয়োজন করতে চান। তবে মেয়ে কি চায় সেদিকে ওনার কোনো ধ্যান নেই। একবার মুখ দেখেও বোধহয় মায়া হয় না। বাড়ির মেয়েগুলোর মুখের দিকে তাকানোর জো নেই। সবার মুখেই আধারে পরিপূর্ণ। রাশেদুল সাহেব আর নূর বেগম এসব ব্যাপারে এখনো অনবগত। এত দ্রুত বিয়ে দেওয়ায় যেমন আশ্চর্য ওনারা, তার থেকে বেশি আশ্চর্য হয়েছে বিয়েতে কারোর মুখে খুশির রেশ না দেখে। কাল রাতের ঘটনা। হঠাৎ করে রুহানি বেগম বড় ভাইয়ের রুমে এসে উপস্থিত হলেন। হঠাৎ বলে উঠলেন দ্রুত মেয়ের বিয়ে দিতে চায়। উনি যেন এখনই কল করে জহির সাহেবকে বলেন। আশ্চর্য হয়েছিলেন, বোঝেননি বোনের তাড়াহুড়া। বারবার জিজ্ঞেস করার পরেও রুহানি বেগম ভাইকে বলেননি কিছু। বোনের প্যাচপেচিতে এক প্রকার বাধ্য হয়েছিল রাশিদুল সাহেব। তখনই ফোন করেছিলেন জহির সাহেবের নিকট। ওই পক্ষ থেকে কোনো সমস্যা না থাকায় শুক্রবারের দিনই বিয়ে ধার্য করা হয়েছে। এখন বিকেল হতে শুরু করেছে। ঈশানী সিঁড়ি বেয়ে নিচে এলো, সাথে এলো প্রিয়তা। অদ্রিজা আর রায়া আগে থেকে নিচে। জাহিদ বলে ছেলেটা ফোন করে জানিয়েছে আজ ঈশানীকে নিয়ে শপিং করতে যেতে চায়। এতেও রুহানি বেগম মেয়েকে বাধ্য করেছেন রাজি হতে। মেয়েটার সাথে তো কাউকেই যেতে হতো, তাই প্রিয়তাই যাচ্ছে। রায়া বা অদ্রিজা কেউই যাবে না। রায়া তো বোনের মন খারাপ দেখেই কান্না পায়, আর অদ্রিজা তো অস্বস্তির চক্করে যাবে না। তাই বান্ধবীকে বলে রাজি করিয়েছে, ভালো করে বুঝিয়েছে যাতে মেয়েটার খেয়াল রাখে। আর ঈশানী, সে তো কেবল রোবটের ন্যায় অনুভূতিহীনভাবে এগিয়ে চলেছে। অদ্রিজা আর রায়া নিচ থেকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে দেখল ঈশানীর অপারগতা। নিচে হলরুম পর্যন্ত আসতেই থামতে হলো তাদের। দরজা পেরিয়ে দৌড়ে এসে উপস্থিত হলো মায়ান হিয়ান দুই ভাই। এতদিন বাদে বাড়ি ফিরে যেন তাদের উৎফুল্লতার শেষ নেই। সম্মুখে বড় ভাবিকে দেখতে পেয়েই দৌড়ে গিয়ে দুজনে দুপাশ থেকে জড়িয়ে ধরে একত্রে উচ্চারণ করলো, ভাবেম্মু কেমন আছো? দেখো আমরা এসে গেছি। অদ্রিজা দুহাত দিয়ে দুজনের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে হাসি মুখে জবাব দিল, এই যে আপনারা এসে গেছেন, এখন থেকে আপনার ভাবি ভালো থাকবে। আপনারা ভালো আছেন তো? তোমার দেবরাও এখন থেকে ভালো থাকবে। তোমাকে যে পেয়েছে, সারাক্ষণ বাড়ি ফিরবো, ভাইয়া ভাবির কাছে যাবো, এসব বলে পাগল করে ছাড়ে আমাকে। বাপরে, এবার শান্তি। মায়ান হিয়ান কোনো জবাব দেওয়ার পূর্বেই তাদের মা মারিয়ম বেগম ভেতরে প্রবেশ করতে করতে কথাগুলো আওড়ালেন। ছেলেদের চক্করে স্বামীকে ছাড়াই যত দ্রুত সম্ভব বাড়িতে চলে এসেছেন। তবে এতে উনিও ভীষণ খুশি। মায়ের জবাব শুনে মায়ান হিয়ান ফিক করে হেসে উঠল। অদ্রিজাও আলতো হাসলো। বাচ্চা দুটো আসাতে বাড়িতে খানিকটা প্রাণ ফিরল বটে, কিন্তু কেউ যেন সেই খুশিটুকু জাহির করতে সক্ষম হলো না। মায়ান হিয়ান ভাবিকে ছেড়ে বড় আপুর সামনে দাঁড়িয়ে শুধালো, কেমন আছে সে? মেয়েটার মুখে হাসি নেই দেখে মায়ান মুখ গোমড়া করেই শুধালো, আপু তুমি হাসছো কেন? তুমি কি আমাদের দিকে খুশি হওনি নাকি বিয়েতে খুশি হও নয়? এমন প্রশ্নেই সবাই ঈশানীর পানে ফিরে তাকালো। ঈশানী খানিকটা ঘাবড়ালো। দুপাশ থেকে দুই ভাইকে আগলে নিয়ে মুখে হাসি ফুটিয়ে আওড়ালো, কে বলেছে আমি আমার ভাইদের পেয়ে খুশি নই? খুব খুশি। শুধু ভাই দুটোকে ছেড়ে দ্রুত চলে যেতে হবে তো, তাই মন কিছুটা খারাপ। জবাব শুনে মায়ান হিয়ানের মন খারাপ হয়ে উঠল। ভোতা মুখ করে বলল হিয়ান, এমন করে বলো কেন আপু? এ বাড়িতে আসলেই তো তোমার সাথে দেখা হবে। প্রয়োজনে তোমাকে কোথাও যেতেই দিব না, আটকে রাখবো এখানে। ঈশানীর চোখ দুটো ছলছল করে উঠল। বিষয়টা আবার খারাপের দিকে চলে যাচ্ছে দেখে প্রিয়তা হঠাৎ মুচকি হেসে বলে উঠল, সবাই এসে শুধু বড় ভাবিকে খোঁজে, ছোট ভাবির দিকে তো কারোর নজরই পড়ে না। কথাটা বলেই মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো। মায়ান হিয়ান ফিরে তাকালো প্রিয়তার পানে। এমন মুখ করতে দেখে হাসি পেল, তবে হাসলো না দুটোতে।
কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গম্ভীর মুখাবয়ব করে একসাথে বলে উঠল, তুমি তো বলেছিলে আমাদের দুলা ভাইকে বিয়ে করবে, এখন আমাদের ছেড়ে আমাদের বড় ভাইকে বিয়ে করে নিলে, তাও আমাদের না জানিয়ে। এটা কি ঠিক করেছো? কেন আমাদের ধোকা দিলে? আগে এর জবাব দাও, তারপর তোমাকে দেখছি।